সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি শাহাবুদ্দিন মজুমদার আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমাদের টপিক হচ্ছে ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য আজকে আমরা একদম বেসিক হতে শুরু হবে। এটা আসলে মেইনলি হচ্ছে আমাদের যারা 26 ব্যাচের স্টুডেন্ট, আমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওদের জন্য। আর যারা 25 ব্যাচের স্টুডেন্ট যাদের প্রথম পত্র এখনো অগোছালো অবস্থায় আছে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি আজকে অর্থের সময় মূল্যটা একদম মূল হতে আরম্ভ করবো, একদম বেসিক হতে। মূল বিষয়ে যাওয়ার আগে আপনারা দ্রুত জয়েন হয়ে যান, ফ্রেন্ডদেরকে মেনশন দেন, শেয়ার দেন, যা করার দ্রুত করেন। আমরা 2-1 মিনিট পর আমাদের মূল বিষয়ে আমরা ঢুকে যাব। যত দ্রুত পারেন ফ্রেন্ডদেরকে শেয়ার করেন, মেনশন করেন, এরপর আমরা আমাদের মূল বিষয়ে ঢুকবো। আমরা এই অর্থের সময় মূল্য নিয়ে চেষ্টা করব আমরা 4টা কি বলেন ধারাবাহিক লাইভ নেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে স্যার, আজকে আমাদের মেইনলি আলোচ্য বিষয় থাকবে সময় ও সুদের হার নির্ণয়। সময় সুদের হার নির্ণয়, সময় সুদের হার নির্ণয়। তারপর হচ্ছে আমাদের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের দুইটা পদ্ধতি আমরা আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে এককালীন, আর একটা হচ্ছে মিশ্র যদি সম্ভব না হয় অন্ততপক্ষে এককালীন পর্যন্ত আমরা আগানোর চেষ্টা করব। এর আগে আপনারা দ্রুত একটু জয়েন হয়ে যাবেন, আশা করব দ্রুত একটু জয়েন হয়ে যাবেন, আশা করব দ্রুত একটু জয়েন হবেন। যত বেশি পারেন শেয়ার দিবেন, এরকম হলে আপনার ফ্রেন্ড যারা ফিনান্সের মধ্যে এখন একটু দুর্বল আছে আপনার বদলতে ওর কিছু উপকার হবে, ঠিক আছে? সেই জন্য ফ্রেন্ডদেরকে যত দ্রুত পারেন মেনশন এন্ড শেয়ার দিবেন, এটা আপনার সদকায়ে জারিয়া হয়ে কাজ করবে, ঠিক আছে? একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাবেন স্যার, কারণ প্রথম হতে জয়েন না হলে একটু স্যার, কারণ বেসিকটাতে ঘাটতি থাকলে আসলে আর এগুলো উদ্ঘাটন করা যায় না। তো দ্রুত জয়েন হবেন। ওকে স্যার, যাচ্ছি স্যার, আমরা আমাদের মূল বিষয়ে ঢুকবো এখন। ওকে, আসেন। তাহলে স্যার আমরা বলেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা টপিকস আমরা আজকে আনলাম। একটা হচ্ছে সময় এবং সুদের হার, সময় এবং সুদের হার, আর একটা হচ্ছে বর্তমান মূল্যের ভবিষ্যৎ মূল্যের দুইটা টপিকস, এককালীন এবং হচ্ছে কি মিশ্র, এককালীন এবং হচ্ছে মিশ্র, ঠিক আছে? সো আমরা প্রথমে স্যার সময় এবং সুদের হার নিয়ে কথা বলি। সময় ও সুদের হার নির্ণয়, সময় ও সুদের হার নির্ণয়। স্যার এই সময় এবং সুদের হার নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। এই সময় এবং সুদের হারটা নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে স্যার। একটা হচ্ছে রুলস পদ্ধতি বা রুলস এর মাধ্যমে আমরা আনবো স্যার, একটা হচ্ছে রুলস এর মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা পিবি বা এফবি যে কোনো একটা সূত্র ইউজ দিয়ে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের রুলস এর মাধ্যমে, আর একটা হচ্ছে সাধারণ বর্তমান মূল্য বা সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ইউজ করে। সবচেয়ে বেস্ট হয় সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমরা যদি ব্যবহার করে থাকি। এখন হচ্ছে কথা স্যার, এখন কথা স্যার আমরা কখন রুলস এর মাধ্যমে যাব আর কখন ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে যাব স্যার? আমাদের বিনিয়োগকৃত অ্যামাউন্টটা যদি দ্বিগুণ বোঝায়, আমরা যে পরিমাণ ব্যাংকে জমা দিলাম বা আমরা যে পরিমাণ ব্যাংক বিনিয়োগ হলো সেখান থেকে যদি আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্টটা যদি দ্বিগুণ বোঝায়, ঠিক আছে, যত টাকা জমা দিচ্ছি নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সুদের হারে যদি দ্বিগুণ বোঝায়, আমরা ওই সময় অঙ্কটা ইউজ করবো হচ্ছে রুলস এর মাধ্যমে। আর দ্বিগুণ যদি না হয়, বরাবর দ্বিগুণ যদি না হয়, দ্বিগুণ না হলে অথবা দ্বিগুণ না হলে অথবা দ্বিগুণের চাইতে বেশি হলে, দ্বিগুণের চাইতে বেশি হলে, ঠিক আছে, দ্বিগুণের চাইতে বেশি হলে আমরা স্যার আগাবো হচ্ছে বর্তমান মূল্যের সূত্র দিয়ে বা
ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে। ঠিক আছে, তো আবার বলি, যদি আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্টটা বরাবর দ্বিগুণ হয় আমরা রুলস এর মাধ্যমে যাব, আর বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ না হলে বা দ্বিগুণের চাইতে যদি বেশি হয়, দ্বিগুণ না হলে বা দ্বিগুণের চাইতে যদি বেশি হয় আমরা কিভাবে যাব, সাধারণ বর্তমান মূল্য বা সাধারণ ভবিষ্যৎ মূল্য দিয়ে যাব। ঠিক আছে, ওকে। আগে স্যার আমরা যাব হচ্ছে রুলস এর মাধ্যমে। এখন স্যার আমরা যদি রুলস এর মাধ্যমে বলি, রুলস এর মধ্যে আবার দুই রকমের অঙ্ক আছে। রুলস এর মধ্যে স্যার আবার দুই রকমের অঙ্ক আছে, একটা হচ্ছে রুল 72, একটা হচ্ছে রুল 72 আর একটা হচ্ছে রুল 69। একটা হচ্ছে রুল 72 আর একটা হচ্ছে স্যার কি রুল 69। এখন হচ্ছে কথা স্যার, রুল 69 কখন ইউজ হবে, রুল 72 কখন ইউজ হবে? স্যার রুল 69 কখন ইউজ হচ্ছে এবং রুল 72 কখন ইউজ হচ্ছে? স্যার যদি আপনার অঙ্কটা চক্রবৃদ্ধি নামক ওয়ার্ড বলা থাকে, চক্রবৃদ্ধি বলতে এটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বোঝায়, অর্থক আমার না গেলেও চলবে। যদি আপনার অঙ্কটা চক্রবৃদ্ধি বলা থাকে আপনার অঙ্কটা হবে রুল 69 দিয়ে। আর চক্রবৃদ্ধি না থাকলে, চক্রবৃদ্ধি জাতীয় কোনো ওয়ার্ড যদি না থাকে আমরা অঙ্কটা গাবো হচ্ছে রুল কি দিয়ে, 72 দিয়ে। ঠিক আছে, চক্রবৃদ্ধি বললে রুল 69, চক্রবৃদ্ধি না বললে রুল 72। স্যার একটু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা সবাই একটু কমেন্টে জানাবে। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম স্যার আমার সময় এবং সুদের হারের জন্য দুইটা পদ্ধতি, রুলস পদ্ধতি এবং হচ্ছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য পদ্ধতি। রুলস মানে হচ্ছে আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্টটা বরাবর দ্বিগুণ হলে, আর দ্বিগুণ না হলে বা দ্বিগুণের চাইতে যদি বেশি হয় আমার বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য দিয়ে। এরপর আবার বলেছিলাম যদি আমি রুলস ইউজ হয়, রুলস এর মধ্যে আবার সূত্র হচ্ছে দুইটা, একটা রুল 72 এবং রুল 69। রুল 72 এবং রুল 69, রুল 69টা ইউজ হবে যদি আপনার চক্রবৃদ্ধি বললে, আর রুল 72 ইউজ হবে যদি আপনার চক্রবৃদ্ধি না বললে। স্যার একটু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু স্যার বলবেন। কোনো প্রবলেম না থাকলে আমরা নেক্সট চলে যাব। একটু কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত বলবেন। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত বলবেন স্যার। কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি স্যার কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা স্যার যদি কারো কোনো প্রবলেম না থাকলে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়ের দিকে ঢুকে যাই স্যার। ওকে স্যার আসেন। তাহলে স্যার আমরা এবার সূত্রগুলো একটু দেখাই স্যার। 69-এর সূত্র হবে কি, 72-এর সূত্র হবে কি? ঠিক আছে, 69-এর সূত্র এবং 72-এর সূত্র। স্যার সূত্র রুল 72 এন্ড রুল 69। যদি আপনাকে সময় বের করতে যদি বলে, সময় মানে হচ্ছে এন, তাহলে এন এর মান আপনি যখন বের করবেন 72 সুদের হার দিয়ে ভাগ। তার মানে কি এখানে সময় এবং সুদের হার যে কোনো একটা মান আপনার প্রশ্নের মধ্যে কি থাকবে, বলা থাকবে। সময় বের করতে বললে সুদের হার বলা থাকবে, সুদের হার বের করতে বললে কি বলা থাকবে, সময় বলা থাকবে। আর এখানে স্যার এন সমান বেসিক একটা স্যার একটা মান আছে 0.3569/i, 0.3569/i। ঠিক আছে, আর যদি আপনাকে সুদের হার বের করতে যদি বলে, সুদের হার, তাহলে সুদের হার যদি বের করতে বলে, সুদের হার মানে হচ্ছে আই, আই এর মান আপনাকে যদি বের করতে বলে অবশ্যই কি বলা থাকবে, সময় বলা থাকবে 72/n। আর আই সমান 0.3569/n। ঠিক আছে স্যার, ওকে স্যার। এইভাবে আপনাকে সূত্রগুলো একটু মনে রাখতে হবে 69 হলে এবং 72 হলে। আবার বলি 69 স্যার কখন ইউজ হবে, 69 ইউজ হবে স্যার কখন, 69 ইউজ হচ্ছে আপনার চক্রবৃদ্ধি বললে, 69 ইউজ হচ্ছে চক্রবৃদ্ধি বললে, আর 72 ইউজ হচ্ছে চক্রবৃদ্ধি বলা না থাকলে। ঠিক আছে, আশা করি স্যার আপনারা বুঝছেন। এবার স্যার আমরা আমাদের মূল টপিকসে যাই। এবার আমরা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই। অঙ্ক দিয়ে স্যার আমরা বুঝাচ্ছি উদাহরণ 1 দিয়ে।
ওকে, মিস্টার এ, মিস্টার এ এবি ব্যাংকে, এবি ব্যাংকে 10% সুদে, 10% সুদে 5,000 টাকা জমা দিলে, 5,000 টাকা জমা দিলে, 5,000 টাকা জমা দিলে কত বছর পর, কত বছর পর 10,000 টাকা পাবে, কত বছর পর 10,000 টাকা পাবে? ঠিক আছে, একটু প্রশ্নটা একটু করবেন, খেয়াল করবেন, প্রশ্নটা একটু খেয়াল করবেন। স্যার জমা দিচ্ছেন কত আপনি? 5,000 জমা দিচ্ছেন কত? 5,000 হচ্ছে কত স্যার? 10,000 হচ্ছে কত? 10,000। এর মানে কি স্যার দ্বিগুণ হয়েছে নাকি হয় নাই? জি স্যার দ্বিগুণ হয়েছে। এর মানে কি আমরা রুলস এর মাধ্যমে যাব অঙ্কটা। এখন কথা হচ্ছে আমার এই অঙ্কের মধ্যে স্যার কোনো চক্রবৃদ্ধি আছে? আমার এই অঙ্কের মধ্যে স্যার আমার এই অঙ্কের মধ্যে কোনো চক্রবৃদ্ধি আছে কিনা? নাই স্যার। এর মানে কি আমরা স্যার অঙ্কটা এখন ইউজ করবো কি দিয়ে? রোল 72 দিয়ে। স্যার কি দিয়ে? রোল 72 দিয়ে। আপনাকে বলছে কি কত বছর পর, তার মানে আপনাকে সময় বের করতে বলছেন। তাহলে 72/i, এখানে আই এর মানটা আপনি ডিরেক্টলি বসাবেন, যত পার্সেন্ট বলবে জাস্ট তত বসা দিবেন। তার মানে 7.2 বছর পর, 7.2 বছর পর আপনি 5,000 টাকা 10,000 টাকায় ফেরত পাবেন। ঠিক আছে স্যার? স্যার অঙ্কটা বুঝছেন কিনা? অঙ্কটা বুঝছেন কিনা একটু সবাই বলবেন। অঙ্কটা বুঝছেন কিনা একটু সবাই বলবেন স্যার। ঠিক আছে, অঙ্কটা বুঝছেন কিনা একটু সবাই বলবেন স্যার। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। আমার এখানেই হচ্ছে স্যার। এরপর আসেন আমরা আরেকটা অঙ্ক দিয়ে বোঝাই স্যার। উদাহরণ 2, উদাহরণ 2 দেখেন সেম ভাবে আমরা স্যার লিখবো, প্রশ্নটা লিখবো। মিস্টার এ এবি ব্যাংকে, মিস্টার এ এবি ব্যাংকে 5 বছরের জন্য, 5 বছরের জন্য 7,000 টাকা জমা দিলে, 7,000 টাকা জমা দিলে, 7,000 টাকা জমা দিলে কত চক্রবৃদ্ধি সুদে, কত চক্রবৃদ্ধি সুদে, কত চক্রবৃদ্ধি সুদে 14,000 টাকা পাবে, কত চক্রবৃদ্ধি সুদে 14,000 টাকা পাবে? ঠিক আছে স্যার, কত চক্রবৃদ্ধি সুদে 14,000 টাকা পাবে? স্যার এবার দেখেন এই প্রশ্নটা একটু দেখবেন, এই প্রশ্নটা একটু দেখবেন। স্যার আপনি জমা দিচ্ছেন কত স্যার? জমা দিচ্ছেন কত? 7,000 জমা দিচ্ছেন কত স্যার? 7,000 হচ্ছে কত? 14,000। এর মানে কি স্যার দ্বিগুণ হয়েছে নাকি হয় নাই? জি স্যার দ্বিগুণ হয়েছে। এখন স্যার আপনাকে আনতে বলছে কি কত চক্রবৃদ্ধি সুদের, স্যার কিওয়ার্ড বলা আছে চক্রবৃদ্ধি বলা আছে, স্যার কিওয়ার্ড বলা আছে চক্রবৃদ্ধি বলা আছে। সো আমরা জানি চক্রবৃদ্ধি ওয়ার্ড বলা থাকলে আপনার অঙ্কটা হবে কি দিয়ে? 69 দিয়ে। চক্রবৃদ্ধি বলা থাকলে আপনার অঙ্কটা হবে স্যার কি দিয়ে? 69 দিয়ে। ওকে স্যার, তার মানে হচ্ছে আমার সূত্র হবে কি স্যার, এখন আপনাকে সুদের হার আই সমান 0.35 69/n, 69 কি স্যার এন। এবার এখানে মান বসিয়ে দেন, 0.35 69/n এর মান হচ্ছে কত বছর? 5 বছর। এন এর মান 5 বছর। এবার স্যার একটু দ্রুত সবাই একটু আমাকে আনসারটা বলবেন, আনসারটা আমাকে দ্রুত বলবেন। আনসারটা হয় কত? সবাই একটু দ্রুত বলবেন। আনসারটা কত হয় সবাই বলবেন স্যার। ভাগফলের আনসারটা হয় কত সবাই একটু বলবেন। তাহলে স্যার 69/5। আনসারটা কত আসে একটু বলবেন। কার আনসার কত আসছে? কার আনসার কত আসছে একটু আমাকে বলবেন।
আনসারটা কত আসছে একটু বলবেন স্যার আমাকে। 69/5 প্লাস 0.35, তাহলে স্যার আমার 14.15%, 14.15% আমার আনসারটা, ঠিক আছে। 14.15, একটু মোবাইল ডিস্টার্ব করতেছে। 14.15, দেখেন সবার হয়েছে কিনা, দেখবেন আনসারটা সবার হয়েছে কিনা। কি আজকে আমার মৌলিক কিছে রইস বারবার চলে যাচ্ছে কেন বুঝলাম না, মৌলিকটা আসার মারতে ইচ্ছে করতেছে। আজকে অটো চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, এখানে দিচ্ছি এখানে হয়তো আসে না। হুম, সরি স্যার। ওকে, একটু স্যার একটু মোড। ওকে, আসেন স্যার এবার 14.15 আসেন। এবার আবার একটু স্যার রিভিউ দিয়ে, আমার যদি বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ হয়, বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ হলে স্যার আমরা রুলস এর মাধ্যমে যাব। এখন কথা হচ্ছে স্যার, যদি বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ না হয় স্যার, বিনিয়োগকৃত অ্যামাউন্টটা যদি দ্বিগুণ না হয় হবে কেমন। আসেন এবার আমরা স্যার আরেকটা অঙ্কের মাধ্যমে দেখাই। বিনিয়োগকৃত অ্যামাউন্টটা যদি দ্বিগুণ না হয় বা দ্বিগুণের চাইতে যদি বেশি হয়, বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ না হলে বা দ্বিগুণের চাইতে বেশি হলে, দেখেন মিস্টার এ এবি ব্যাংকে, মিস্টার এ এবি ব্যাংকে 10 বছরের জন্য, 10 বছরের জন্য 10,000 টাকা জমা দিলে, 10,000 টাকা জমা দিলে, 10,000 টাকা জমা দিলে কত সুদে, কত সুদে 18,000 টাকা পাবে, কত সুদে 18,000 টাকা পাবে। স্যার একটু মনোযোগ দিবেন, কত সুদে 18,000 টাকা পাবে। স্যার দেখেন জমা দিচ্ছে কত স্যার, জমা দিচ্ছে কত স্যার 10,000, পাচ্ছে স্যার কত 18,000, বলেন দ্বিগুণ হয়েছে নাকি হয় নাই। জমা দিচ্ছে হচ্ছে 10,000, পাচ্ছে হচ্ছে 18,000। স্যার দ্বিগুণ হচ্ছে কি হচ্ছে না, দ্বিগুণ হচ্ছে কি হচ্ছে না একটু বলবেন স্যার। দ্বিগুণ যদি না হয়ে থাকে স্যার, যেহেতু 90, ওকে স্যার দ্বিগুণ যদি না হয়ে থাকে, যদি আমরা জানি দ্বিগুণ হলে রুলস এর মাধ্যমে, দ্বিগুণ যদি না হয়ে থাকে আমরা অঙ্কটা আগাবো স্যার কিভাবে দিয়ে, সাধারণ বর্তমান মূল্য বা সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে। সো আমি আমার সুবিধার জন্য বা আপনাদের সুবিধার জন্য ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ইউজ করলাম, ঠিক আছে। যেহেতু দ্বিগুণ হচ্ছে না, আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে অঙ্কটা আগাবো। তাহলে স্যার কত টাকা পাচ্ছেন 18,000 টাকা, কত টাকা জমা দিয়ে 10,000 টাকা জমা দিয়ে, ঠিক আছে। 1 প্লাস আই এর মান নাই, আপনাকে আই এর মানটা আনতে হচ্ছে, এন এর মান হচ্ছে কত 10। দেখেন মানগুলো বসানো বুঝছে কিনা দেখবেন, মানগুলো বসানো বুঝছে কিনা দেখবেন। আমি সাধারণ বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ইউজ করলাম, আমি আপনাদের সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য ভবিষ্যৎ মূল্যের সূত্রটাই দিলাম, ঠিক আছে। ওকে, বা এবার দেখেন 18,000-কে 10,000 দিয়ে ভাগ দেন, 18,000 ভাগ হচ্ছে কত 10,000, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার হচ্ছে কত 10। তাহলে স্যার এই মানটাকে দিকে নিয়ে আসি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10 সমান 1.8, 1.8। একটুক পর্যন্ত স্যার অবশ্যই কারো প্রবলেম থাকার কথা নয়, একটুক পর্যন্ত কারো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। এখন স্যার আমার মূল কাজটা, স্যার আমার এখানে যে 10টা আছে, পাওয়ার আকারে যে 10টা আছে, এটা এখন আমরা ডাইনে নিয়ে আসবো, আমরা এটা এখন এটা এদিকে নিয়ে আসবো কি আকারে, পাওয়ার আকারে। তাহলে স্যার আমরা জানি একটা মান যখন 500 পরিবর্তন হয় মানটা বিপরীত হয়ে যায়, এর মানে কি স্যার 1 প্লাস আই, আমি যদি এই 10টাকে এদিকে নিয়ে আসি, এই মানটা 1/10 হয়ে যাবে, 1/, কারণ স্যার 500 পরিবর্তন হলে মানটা চেঞ্জ হয়ে যায়, উপরেরটা নিচে নিচেরটা উপরে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে একটা কি থাকে, এক
থাকে। এখন এই জিনিসটা স্যার আমরা যখন এদিকে নিয়ে আসলাম, এই জিনিসটা আমরা যখন এদিকে নিয়ে আসলাম, একটা উপরে গেল, 10টা নিচে আসলো, ঠিক আছে। এবার আসেন আমরা এই মানটা বের করি। 1 প্লাস আই সমান, এই মানটা এখন আমরা আনবো, এই মানটা আনবো কিভাবে, 1.8 পাওয়ারের সাইন দিবেন, ভাগটাকে ব্র্যাকেটের ভিতরে আনবেন, ভাগটাকে ব্র্যাকেটের ভিতরে আনবেন। এবার স্যার আমরা দেখি আমাদের আনসারটা হয় কত, একটু দ্রুত সবাই একটু বলবেন আনসারটা আসে কত। 1.8 পাওয়ার 1/10, 1.06, এই মানটা আসবে হচ্ছে 1.06। এইভাবে যদি আপনি দেন আপনার মানটা আসবে হচ্ছে 1.06। এবার আইটা আমি এদিকে রাখলাম, 1.06 মাইনাস 1, তাহলে 0.06 100। স্যার এবার আসেন, এটা হচ্ছে আই এর মান আনছি, এখন যদি আমাকে এন এর মান যদি স্যার আনতে বললে, এন এর মান আমরা এখন স্যার এন এর মান শিখবো একইভাবে, আমরা এখন একইভাবে এন এর মান শিখবো, ঠিক আছে। ওকে, দেখেন মিস্টার এ বি ব্যাংকে 6% সুদে 6% সুদে 5,000 টাকা জমা দিলে, 5,000 টাকা জমা দিলে কত বছর পর 8,000 টাকা পাবে, কত বছর পর 8,000 টাকা পাবে, ঠিক আছে স্যার। ওকে, দেখেন প্রশ্নটা খেয়াল করেন স্যার, প্রশ্নটা খেয়াল করেন স্যার। জমা দিচ্ছেন কত, জমা দিচ্ছেন স্যার, জমা দিচ্ছেন হচ্ছে 5,000, জমা দিচ্ছেন 5,000 হচ্ছে কত স্যার, 8,000। দ্বিগুণ হয়েছে নাকি হয় নাই স্যার, দ্বিগুণ হয়েছে নাকি হয় নাই, দ্বিগুণ স্যার হয় নাই। যেহেতু স্যার দ্বিগুণ হয় নাই, যেহেতু স্যার দ্বিগুণ হয় নাই, আমরা স্যার রুলসের মধ্যে যেতে পারবো না, যেহেতু দ্বিগুণ হয় না রুলসের মধ্যে যেতে পারবো না, আমরা ঠিক একইভাবে ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে আমরা অঙ্ক লাগাবো, ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে আমরা অঙ্ক লাগাচ্ছি, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এবার আমরা এখানে স্যার মান বসাই, তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত স্যার, 8,000, বর্তমান মূল্য জমা দিচ্ছেন হচ্ছে 5,000, 1 প্লাস আই এর মান হচ্ছে 6% মানে 0.06, এন এর মান নেই, ঠিক আছে। ওকে, এরপরের লাইনে স্যার আমরা করতে পারি 1.06 এন, 8,000কে আমরা 5,000 দিয়ে ভাগ দিব, 8,000 ভাগ 5,000 বা 1.06 এন সমান, এখন স্যার এটাকে ভাগ করলে হয় কত, 1.6 হয়, 8,000কে 5,000 দিয়ে ভাগ করলে স্যার হয় কত, 1.6 আসে স্যার, 1.6। এখন স্যার আমাকে আনতে হচ্ছে কার মান, আমাকে আনতে হচ্ছে এন এর মান। এবার স্যার দেখেন তো এনটা কোথায় আছে, এনটা কি আপনার সহগ আকারে আছে নাকি পাওয়ার আকারে আছে, এনটা কি আপনার সহগ আকারে আছে নাকি পাওয়ার আকারে আছে। এখন যদি আমাকে এনটার মান, এন এর মান যদি আনতে হয়, এনটাকে আমাকে সহগ আকারে আনতে হবে। সো পাওয়ারকে যদি সহগ আকারে আনতে হয়, আমাকে একটা কি আনতে হবে, লগ আনতে হবে, 1.06 এন, শুধু লগ কিন্তু একদিকে আনলে হবে না, ঠিক আছে। দেখেন যেহেতু স্যার আমার এন এর মানটা পাওয়ারে আছে, আমাকে এন এর মানটা সহগ আকারে আনতে হচ্ছে, এন এর মানটা আমাকে সহগ আকারে স্যার আনতে হচ্ছে, এই জন্য স্যার আমি উভয় দিকে স্যার কি আনলাম, লগ আনলাম, উভয় দিকে কি আনলাম, লগ আনলাম স্যার। ওকে, এবার আসেন, যেহেতু স্যার লগ আনছি, এনটা সামনে চলে আসছে, দেখেন এনটা সামনে চলে আসছে, লগ 1.6। এবার এনটা রাখলাম আমি, লগ দিয়ে আমি ভাগ দিলাম, লগ 1.6 লগ 1.06। এবার দেখেন স্যার মানটা আসে কত, মানটা আসে কত দেখবেন, মানটা কত আসে দেখবেন স্যার, নিজেরা ট্রাই করেন মানটা কত আসে। লগ দিয়ে ভাগ দিবেন, লগ দিয়ে ভাগ দিবেন, লগ 1.6 ভাগ লগ 1.06। স্যার মানটা আসে কত দেখেন, এন এর মান আসে হচ্ছে 8, আমি ফ্র্যাকশনটা লিখলাম না, এন এর মান আসবে হচ্ছে 8 বছর, এন এর মান আসবে হচ্ছে 8 বছর। দেখেন আসছে কি কিনা দেখেন, এন এর মান হচ্ছে
8 বছর। এন এর মান 8 বছর আসছে কিনা একটু স্যার দেখবেন। তাহলে স্যার আপনারা মোটামুটি একটুকের মধ্যে কনফার্ম থাকেন। যদি আপনাকে আই এর মান আনতে হয়, যদি আই এর মান আনতে হয়, পাওয়ারটাকে আমরা ডানে নিয়ে যাব ঠিক বিপরীত আকারে। বিপরীত আকারে দেখেন 10টাকে আমরা যখন ডানে আনছি 1/10 হলো, কিন্তু যখন আমাকে সময় বের করতে বলবে, মানে এন এর মান স্যার যখন বের করতে বলবে, আমাকে অবশ্যই স্যার উভয় দিকে একটা কি আনতে হবে, লগ আনতে হবে। আমাকে উভয় দিকে একটা কি আনতে হচ্ছে, লগ আনতে হচ্ছে। কারণ যদি স্যার লগ না আনি পাওয়ারের মানটা সহগ আকারে আসবে না, পাওয়ারের মানটা সহগ আসছে। এরপরে লাইন দেখেন এনটা সামনে আসছে, আমি এন এর মান এদিকে রেখে তারপর লগ দিয়ে ভাগ দিয়ে আমার এন এর মানটা চলে আসছে। ঠিক আছে, আশা করি এটুক পর্যন্ত কোনো প্রবলেম নাই স্যার, আশা করি এটুক পর্যন্ত কোনো প্রবলেম নেই। ওকে স্যার, এরপর আমরা যাব স্যার আজকে আমাদের, আমি আগে বলেছিলাম আজকে আমাদের টপিকস হচ্ছে দেখেন সময় এবং সুদের হার। সময় এবং সুদের হার আশা করি আপনারা সময় এবং সুদের হারটা মোটামুটি ভালো মতো বুঝেছেন। এখন আমরা যাব স্যার বর্তমান মূল্য এবং হচ্ছে ভবিষ্যৎ মূল্যের মধ্যে। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে আমরা এখন যাব স্যার। এই বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে 3 রকমের অঙ্ক আছে আমাদের ফিনান্সের সিলেবাসের মধ্যে বা বোর্ডের সিলেবাসের মধ্যে। আমাদের 3 রকমের অঙ্ক আছে, আমাদের 3 রকমের স্যার অঙ্ক আছে। ঠিক আছে, ওকে আমরা প্রথমে যাব বর্তমান বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়। বর্তমান বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, এখন দেখেন এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কয় রকমের অঙ্ক আছে। আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কয় রকমের অঙ্ক আছে এটা আমরা এখন শিখব। দেখেন বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে আমাদের 3 রকমের অঙ্ক আছে। আমরা যদি বলি এককালীন লেনদেন, এককালীন পদ্ধতি। এককালীন পদ্ধতি মানে হচ্ছে স্যার ক্লাস 9-10 আমরা যা শিখে আসছি, ক্লাস 9-10 আমরা যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞা বা ম্যাথগুলো শিখে আসছে, আমরা এগুলোকে বললাম এককালীন লেনদেন। আমরা এখানে শিখবো আরো কিছু অঙ্ক শিখবো মিশ্র পদ্ধতি। মিশ্র পদ্ধতি মানে হচ্ছে কি একাধিক আন্তঃপ্রবাহ, একাধিক কি বলা থাকবে স্যার, আন্তঃপ্রবাহ বলা থাকবে। মানে কি আমরা 9-10 যে অঙ্কগুলো শিখছি আমার আন্তঃপ্রবাহ বলা ছিল শুধুমাত্র একটা, অ্যামাউন্ট বলা ছিল শুধুমাত্র একটা, কিন্তু মিশ্র পদ্ধতি মানে হচ্ছে আমার একাধিক আন্তঃপ্রবাহ বা একাধিক টাকা দেখলে আমরা বুঝবো আমার অঙ্কটা হচ্ছে মিশ্র পদ্ধতির অঙ্ক। আর একটা অঙ্ক হচ্ছে স্যার বার্ষিক ভিত্তির অঙ্ক, আর একটা অঙ্ক হচ্ছে স্যার কি বললাম, বার্ষিক ভিত্তি। এই বার্ষিক ভিত্তি অঙ্কটাকে স্যার আমরা বেশি ভয় পাই, বার্ষিক ভিত্তির অঙ্কটাকে স্যার আমরা বেশি ভয় পাই, কারণ বার্ষিক ভিত্তির অঙ্কটা আমরা স্যার ধরতে পারি না। যেমন এখানে ইজিলি ধরা যায় অ্যামাউন্ট হচ্ছে একটা, লেনদেন হবে একবারই, আর এটাও ধরা যায় অ্যামাউন্ট হচ্ছে একাধিক, কিন্তু বার্ষিক ভিত্তি ধরতে আমাদের একটু প্রবলেম হয় বা ভয় লাগে। এখন বার্ষিক ভিত্তি চিনার স্যার কিছু উপায় আছে, বার্ষিক ভিত্তি চিনার কিছু উপায় আছে। যদি আপনার অঙ্কের মধ্যে প্রতি বছর, যদি আপনার অঙ্কের মধ্যে প্রতি বছর অথবা প্রতি মাস অথবা কিস্তি, প্রতি বছর প্রতি মাস এবং হচ্ছে কি কিস্তি, এই ওয়ার্ডগুলো দেখলেই স্যার আপনি বুঝবেন আপনার অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক, আপনার অঙ্কটা হচ্ছে বার্ষিক ভিত্তির অঙ্ক। যদি প্রতি বছর প্রতি মাস কিস্তি, প্রতি বছর প্রতি মাস এবং হচ্ছে কি স্যার কিস্তি, এই ওয়ার্ডগুলো দেখলে স্যার আপনি বুঝবেন আপনার অঙ্কটা হচ্ছে বার্ষিক ভিত্তির অঙ্ক। এখন স্যার এবার আমি একটু প্যাচ লাগাই, স্যার প্রতি বছর ওয়ার্ড তো স্যার আপনার মিশ্রণ মধ্যেও থাকে, প্রতি বছর ওয়ার্ড স্যার আমার মিশ্রর মধ্যেও থাকে। এখন কথা স্যার আমি মিশ্র বুঝবো নাকি স্যার বার্ষিক ভিত্তি বুঝবো? স্যার দেখেন প্রবলেম নাই, মিশ্রর মধ্যেও স্যার প্রতি বছর বলা থাকে, কিন্তু অ্যামাউন্ট স্যার থাকে কয়টা, একাধিক। মিশ্রর মধ্যে প্রতি বছর বলা থাকবে কিন্তু অ্যামাউন্ট হবে কি একাধিক। আর এখানে আপনার প্রতি বছর বলা থাকবে কিন্তু স্যার আপনার টাকার পরিমাণ হবে কি সমপরিমাণ, টাকার পরিমাণ হবে প্রতি বছর একই, টাকার পরিমাণ হবে কি স্যার প্রতি বছর একই। যদি স্যার আমি উদাহরণ দিই, আমি 3টা লেনদেনের জন্য উদাহরণ দিলাম। একটা লিখলাম মিস্টার এ
এবি ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা জমা দিলেন, 10,000 টাকা জমা দিলেন। ঠিক আছে স্যার, ওকে। এরপর আমি আরেকটা লেনদেন লিখলাম, মিস্টার এ এবি ব্যাংকে প্রতি বছর 2,000, 3,000, 4,000 করে জমা দেন। এটা একটা আমি স্যার প্রশ্ন লিখলাম। আর একটা প্রশ্ন লিখলাম, মিস্টার এ এবি ব্যাংকে প্রতি বছর 2,000 টাকা করে জমা দেন, প্রতি বছর 2,000 টাকা করে জমা দেন। এবার স্যার একটু প্রশ্নের দিকে খেয়াল করেন, এবার একটু স্যার দেখবেন, প্রশ্নের দিকে খেয়াল করবেন। এককালীন মানে কি স্যার? আপনার ব্যাংকের সাথে লেনদেন হবে শুধুমাত্র একবার, আপনার ব্যাংকের সাথে লেনদেন হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র একবার। দেখেন আপনি ব্যাংকে জমা দিচ্ছেন স্যার কয়বার? শুধুমাত্র একবার, 10,000 টাকা। কয় বছরের জন্য? একটা লং সময়ের জন্য। তার মানে ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে একবার নির্দিষ্ট সময়ের জন্য। সো আমরা এটাকে বলতে পারি স্যার আপনার অঙ্কটা হচ্ছে কিসের অঙ্ক? এককালীন, যা আমরা 9-10 হতে শিখে আসছি। এবার দেখেন মিশ্র পদ্ধতি চিনার উপায় স্যার কি বলেছিলাম? প্রতি বছর বলা থাকবে, অ্যামাউন্ট হচ্ছে একাধিক। এই দেখেন আপনি প্রতি বছর জমা দিচ্ছেন, অ্যামাউন্টটা কিন্তু ফিক্স না, এক এক বছর এক বছর হচ্ছে এক একটা। এর মানে স্যার আপনার এই অঙ্কটা হচ্ছে কিসের অঙ্ক? মিশ্র পদ্ধতির অঙ্ক। এবার এখানে আসি, দেখেন স্যার কি বলা আছে, প্রতি বছর অ্যামাউন্ট আছে কয়টা? সমপরিমাণ। অ্যামাউন্ট আছে হচ্ছে সমপরিমাণ, মানে কি প্রতি বছর একই অ্যামাউন্ট আপনি ব্যাংকে জমা দিচ্ছেন। এর মানে দেখেন প্রতি বছর সমপরিমাণ। আপনার অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক? বার্ষিক ভিত্তির অঙ্ক। আশা করি স্যার আপনারা এই তিনটা লেনদেন দিয়ে বা এই তিনটা উদাহরণ দিয়ে কোনটা সাধারণ পদ্ধতি, কোনটা মিশ্র পদ্ধতি এবং কোনটা হচ্ছে বার্ষিক ভিত্তি আপনারা স্যার অবশ্যই বুঝেছেন। ঠিক আছে, আপনারা অবশ্যই বুঝেছেন। আজকে আমি কমেন্ট করতে পারতেছি না স্যার, মোবাইলের ইয়ার কারণে, মোবাইলের সমস্যা কারণে আমি স্যার একটু, সেজন্য আমি আমার মতো পড়ে যাচ্ছি স্যার এবং পড়ায় যাচ্ছি। ওকে, এখন দেখেন আজকে আমরা চেষ্টা করবো স্যার এককালীন এবং হচ্ছে কি মিশ্র, যদ্দূর পারি আজকে আমরা আগানোর জন্য। ঠিক আছে, আসেন। ওকে, যদি স্যার আপনার অঙ্কটা বর্তমান মূল্যের অঙ্ক হয়ে থাকে, এককালীনের মধ্যে যদি বর্তমান মূল্যের অঙ্ক হয়ে থাকে, দ্যাট মিনস হচ্ছে পিবি। তাহলে স্যার সূত্র কি জানি আমরা? এফবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আর যদি এটার সাথে চক্রবৃদ্ধি বলা থাকে তখন সূত্রটা হচ্ছে কি স্যার? এফবি ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। এটা হবে কখন? যদি আপনার চক্রবৃদ্ধি বলে। যদি আপনার অঙ্কটা ভবিষ্যৎ মূল্যের অঙ্ক হয়, যদি আপনার অঙ্কটা ভবিষ্যৎ মূল্য হয়ে থাকে, তাহলে এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে স্যার কি? ভবিষ্যৎ মূল্যের অঙ্ক হয়ে থাকলে। আর যদি চক্রবৃদ্ধি হয়ে থাকে, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। আশা করি স্যার আপনারা সূত্রগুলো বুঝছেন, কারণ এগুলো আপনারা 9-10 হতে শিখে আসছেন। এই সূত্রগুলো আপনারা 9-10 হতে শিখে আসছেন স্যার। ওকে, এবার আসেন, এগুলো হচ্ছে কি স্যার? আপনি বললাম এগুলো হচ্ছে এককালীন লেনদেনের ক্ষেত্রে বা সাধারণ বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য যেটা বলি, এককালীন লেনদেনের ক্ষেত্রে। এখন স্যার যদি আপনার অঙ্কটা মিশ্র হয়ে থাকে, যদি আপনার অঙ্কটা কি হয়ে থাকে? মিশ্র হয়ে থাকলে স্যার তখন সূত্রগুলো কেমন হবে? স্যার আমি সবসময় চেষ্টা করি সূত্রগুলো বইয়ের মতন না হয়ে আপনার যাতে খুব ইজিলি মনে থাকে এইভাবে আমি সূত্রগুলো উপস্থাপন করার চেষ্টা করি। স্যার যদি আপনার অঙ্কগুলো মিশ্র হয়ে থাকলে, স্যার এখন কথা হচ্ছে মিশ্র কি ছিল আমরা স্যার ভুলে গেছি। মিশ্র স্যার কি বলেছিলাম? মিশ্র বলতে আমরা বলেছিলাম স্যার, যদি আপনার অঙ্কের মধ্যে কি বলা থাকবে? প্রতি বছর বলা থাকবে, প্রতি বছর, এবং হচ্ছে স্যার কি বলা থাকবে? একাধিক আন্তঃপ্রবাহ বলা থাকবে। একাধিক আন্তঃপ্রবাহ না বুঝলে একাধিক টাকা বলা থাকবে। এই ওয়ার্ড দেখলে স্যার আমরা বুঝবো আমার অঙ্কটা হচ্ছে মিশ্র পদ্ধতির অঙ্ক। এখন কথা হচ্ছে স্যার সূত্রগুলো আমরা লিখবো কিভাবে? সূত্র বইয়ের মতো একটা লম্বা ট্রেনের মতো আমরা সূত্র শিখবো না। সূত্র আমরা যেভাবে সাধারণ পদ্ধতির সূত্র শিখছি ঠিক একই সূত্র শিখবো। দেখেন বর্তমান মূল্য পিবি সমান, আমরা সাধারণ পদ্ধতির সূত্র শিখছি স্যার এটা না,
FB ডিভাইড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এটাই শিখছি তো, শুধুমাত্র আমরা মূল সূত্রের সাথে এখানে একটা আমরা সামেশন অ্যাড করলাম, মূল সূত্রের সাথে আমরা একটা সামেশন অ্যাড করলাম। কেন স্যার? এখানে আপনার অ্যামাউন্ট একাধিক আছে, এখানে আপনার অ্যামাউন্ট কি আছে? একাধিক আছে। এখন কথা হচ্ছে স্যার সব তো বুঝলাম, এখানে তো আপনার যেহেতু স্যার টাকার পরিমাণ একাধিক, আমার এন এর মান স্যার বসাতে তো আমাদের ঝামেলা হবে। এখানে যেমন স্যার টাকা হচ্ছে একটা, এন এর মানও যত বছর বলছে তত বছর বসাবো, কিন্তু এখানে স্যার আমরা কি করব স্যার? এখানে স্যার একটু ছোট করে আপাতত লিখি, এন এর মান সিরিয়ালি বসবে, এন এর মান সিরিয়াল ভাবে যাবে, ঠিক আছে? এন এর মান সিরিয়ালি স্যার বসে যাবে। এখন কথা হচ্ছে স্যার সিরিয়াল বলতে কি বোঝাচ্ছে স্যার? 1 2 3 4 5, 1 2 মানে কি 1 থেকে শুরু করে বড় দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রতি বছর বলতে আমার তো বছরের শুরুও বোঝাই, বছরের শেষেও বোঝাই, তো ওই সময় কি এন এর মান কি স্যার সবসময় এক হবে কিনা? স্যার আমি লিখে দিচ্ছি, যদি আপনার প্রতি বছর শুরু বলে অথবা যদি আপনার অঙ্কটা প্রতি বছর শেষে বলে, শুরু বলুক বা শেষে বলুক, যেভাবে বলুক না স্যার কেন, এন এর মানটা সবসময় সিরিয়াল। কিন্তু সিরিয়াল বলতে শুরু বললে এন এর মান আরম্ভ হবে 0 থেকে, 0 1 2 3 এইভাবে স্যার আপনার অঙ্কটা যাবে। আর যদি শেষে বলে আপনার অঙ্কটা আরম্ভ, এন এর মানটা আরম্ভ হবে 1 থেকে, 1 2 3 ডট 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 এইভাবে হয়ে যাবে। আশা করি স্যার আপনারা বুঝেছেন। বর্তমান মূল্য অঙ্কটা শুরু হোক শেষে হোক যাই হোক না কেন, এন এর মানটা যাবে হচ্ছে, এন এর মানটা আপনার যাবে হচ্ছে কিভাবে? এন এর মানটা যাবে হচ্ছে সিরিয়ালে, ঠিক আছে স্যার? এন এর মানটা সিরিয়ালে যাবে। সিরিয়াল বলতে শুরু হলে 0 থেকে যাবে, শেষে হলে 1 হতে যাবে, ঠিক আছে স্যার? আশা করি বুঝছেন। এবার আপনার অঙ্কটা যদি ভবিষ্যৎ মূল্যের অঙ্ক হয়ে থাকলে স্যার আসেন, ভবিষ্যৎ মূল্য স্যার, ভবিষ্যৎ মূল্য, তাহলে ভবিষ্যৎ মূল্যের মিশ্র পদ্ধতির সূত্র মানে হুবহু আমরা বলেছিলাম স্বাভাবিক সূত্রটাই শিখবো। শুধুমাত্র যেহেতু এখানে অ্যামাউন্টস এর একাধিক, শুধুমাত্র মূল সূত্রের সাথে আমরা এখানে একটা কি আনবো? সামেশন আনবো। আমরা মূল সূত্রের সাথে আমরা একটা কি আনবো? সামেশন আনবো। এখন কথা হচ্ছে স্যার এখানে এন এর মানটা কেমন হবে? এখানে লিখেছিলাম স্যার কি, এন এর মানটা কি লিখেছিলাম? সিরিয়ালি। আর এখানে স্যার এন এর মানটা হবে কি স্যার? বিপরীত। এন এর মানটা কি হবে? বিপরীত ভাবে। এন এর মান বিপরীত ভাবে বসবে। এন এর মান কিভাবে বসবে স্যার? বিপরীত ভাবে বসবে। এখন হচ্ছে কথা বিপরীত বলতে কি বোঝাচ্ছে? যেমন আপনার অঙ্কটা হচ্ছে 5 বছরের জন্য, মানে বড় থেকে ছোট আসবে। এটা হচ্ছে কি ছোট থেকে বড়তে গেছে, এখন স্যার বড় থেকে ছোটতে আসবে, ঠিক আছে? মানে 5 বছরের অঙ্ক, 5 বছরের অঙ্ক 5 4 3 2 1 এইভাবেই আসবে। তাহলে স্যার একটু দেখেন, এখানেও স্যার একই অবস্থা। আপনার অঙ্কটা শুরুতে হতে পারে, আপনার অঙ্কটা শুরুতে হতে পারে, অথবা আপনার অঙ্কটা কিসে হতে পারে? শেষে হতে পারে। শুরুতে হতে পারে এবং স্যার কিছু হতে পারে শেষে হতে পারে। যদি স্যার শুরুতে হয়, যদি স্যার শুরুতে হয় একটু মাথায় রাখবেন, যত বছরের অঙ্ক তত থেকে নিচে, যত বছরের অঙ্ক তত থেকে নিচে। ধরেন আপনার অঙ্কটা 5 বছরের জন্য, আপনার অঙ্কটা কয় বছরের জন্য স্যার? 5 বছরের জন্য। তাহলে বলছি কি, যদি শুরুতে হয় যত বছরের অঙ্ক তত থেকে নিচে, দেখেন 5 4 3 2 and 1। যদি আপনার অঙ্কটা স্যার কিসে বলে? সে শুরুতে বলে যত বছরের অঙ্ক তত থেকে নিচে আসবে। আর যদি শেষে বলে যত বছরের অঙ্ক তত থেকে 1 কম দিয়ে আপনার ওখান হতে পারবো, মানে কি আপনার অঙ্কটা হচ্ছে 5 বছরের জন্য 1 বছর কম হতে আসবে। কারণ স্যার কেন? আপনি জানুয়ারিতে জমা দেওয়া, জানুয়ারিতে জমা দিয়ে এবং ডিসেম্বরে জমা দিয়ে আপনি একই সুদ পাবেন না। আপনি যদি জানুয়ারিতে জমা দেন ওই বছরের সুদ পাবেন, কিন্তু যদি ডিসেম্বরে জমা দেন আপনি ওই বছরের সুদ পাবেন না। এই জন্য স্যার যখন আপনি শুরুতে জমা দিচ্ছেন, শুরু মানে হচ্ছে জানুয়ারি, যত বছরের অঙ্ক ততবার আপনি সুদ পাচ্ছেন। কিন্তু যখন আপনি ডিসেম্বরে জমা দিচ্ছেন ওই বছরে আপনি আর সুদ পাচ্ছেন না। এই জন্য স্যার আপনার 1 বছর কমে যাচ্ছে, সেজন্য 4 3 2 1 শেষের বছরে গিয়ে আপনি আর কোনো সুদ পাচ্ছেন না, ঠিক আছে স্যার? আশা করি স্যার আপনারা এককালীন অঙ্ক হোক মিশ্র পদ্ধতির অঙ্ক হোক যেভাবে হোক না কেন বেসিকটা বুঝছেন আপনারা, ঠিক আছে? ওকে, এবার স্যার আমরা একটা অঙ্ক দিয়ে বোঝানোর স্যার করি, চেষ্টা করি স্যার আমরা। ওকে, তাহলে আরেকটা বিষয় স্যার একটু বলে ফেলি। এখানে স্যার আমি স্যার বললাম চক্রবৃদ্ধি স্যার হবে কেমন? যদি স্যার চক্রবৃদ্ধি হয় এককালীন অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি আসবে হয়তোবা, কিন্তু আপনার মিশ্র পদ্ধতিতে
আপনি যদি বিগত বছরের স্যার প্রশ্নগুলো ফলো করেন বা বইয়ের গুলা যদি ফলো করেন, আপনার বিগত বছর বা বইয়ের ওভাবে স্যার আপনার মিশ্র পদ্ধতির কোনো চক্রবৃদ্ধির ইউজ তেমন নেই। এখন কত হচ্ছে স্যার, চক্রবৃদ্ধি হলে এম এর মানটা কেমন হতে পারে স্যার? যদি আপনার অঙ্কটা মাসিক বললে, আপনার 1 বছর সমান কয় মাস? 12 মাস। এম এর মান হবে স্যার কত? 12। যদি আপনার অঙ্কটা দ্বিমাসিক হয়, কিসে হয়? দ্বিমাসিক মানে স্যার কি? 2 মাস পর পর। দ্বিমাসিক মানে কি? 2 মাস পর পর। তাহলে 2 মাস পর পর মানে 1 বছরে কয়বার হবে? 6 বার। ঠিক আছে। যদি বলে ত্রৈমাসিক, স্যার কি? ত্রৈমাসিক মানে স্যার 3 মাস পর পর। 3 মাস পর পর হলে এম এর মানটা হবে কত স্যার? 4। 3 মাস পর পর হলে আপনার এম এর মানটা হবে 4। যদি বলে অর্ধবার্ষিক, স্যার অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস পর পর। অথবা আপনার আরেকটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড শিখেন, ষান্মাসিক। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর পর। 6 মাস পর পর হলে আপনার 1 বছরে হবে কয়বার? 2 বার স্যার। 1 বছরে কয়বার? 2 বার। আর যদি বলে বার্ষিক, স্যার বার্ষিক, এম এর মান হবে কত? 1। যেহেতু স্যার এম এর মান 1, বার্ষিক চক্রবৃদ্ধি বললে আমরা মূল সূত্রের সাথে এমটা আনবো না, কারণ যেহেতু এম এর মান 1, এমটা এনে ঝামেলা করে কোনো প্রয়োজন নাই। সো আপনার চক্রবৃদ্ধি আসলে আলটিমেট এই 5টা মানের মধ্যে হতেই আসবে। ঠিক আছে স্যার। আশা করি স্যার আপনারা এককালীন এবং মিশ্র যা লিখছি মোটামুটি বোঝার চেষ্টা করলেন। এবার স্যার আমরা অঙ্ক দিয়ে স্যার বুঝার করি, চেষ্টা করি স্যার। ওকে, মিস্টার এর হাতে বিনিয়োগযোগ্য, 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে। তিনি তা ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংকে জমা রাখতে চান। এবি ব্যাংক তাকে বার্ষিক 8% সুদ ধার্য করে। আর একটা হচ্ছে সিডি ব্যাংক তাকে দ্বিমাসিক 7% সুদ ধার্য করে। ওকে, আমরা এখনো প্রশ্নে গেলাম না। প্রশ্নে না গিয়ে স্যার একটু আমরা বলি আমার অঙ্কটা কিসের অঙ্ক? এককালীন অঙ্ক নাকি মিশ্র পদ্ধতির অঙ্ক? আগে স্যার আমাকে আবিষ্কার করতে হবে। একটু স্যার আমি কমেন্ট করতে পারছি না আজকে, খুবই দুঃখিত আমি। সেজন্য আমি আমার মতো, আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন আমি এটাও বুঝলাম না, সেজন্য আমি আমার মতো স্যার পড়িয়ে যাচ্ছি। ঠিক আছে। কোনো যদি প্রবলেম থাকলে স্যার আপনারা ইনবক্সের মধ্যে আমাকে জানাবেন। স্যার আমার এই জায়গায় প্রবলেম ছিল, আমি যদি সম্ভব হয় আমি আপনাকে ইনবক্সের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনসার দেওয়ার চেষ্টা করবো স্যার। ঠিক আছে। সো আমি আজকে আমার মতো পড়িয়ে যাচ্ছি, মোবাইল ডিস্টার্ব হচ্ছে সেজন্য আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে স্যার, আবার বলি আমার অঙ্কটা কি মিশ্র পদ্ধতি নাকি স্বাভাবিক বা এককালীন অঙ্ক? যেহেতু স্যার আমি ব্যাংকে জমা দিচ্ছি মাত্র হচ্ছে কয়বার? এই 50,000 টাকা আমি ব্যাংকে জমা রাখতে যাচ্ছি। অবশ্যই স্যার আমি একবার জমা রাখবো। এখন এই ক্ষেত্রে আমাকে 2টা ব্যাংকের অপরচুনিটি আছে, একটা এবি ব্যাংক আর একটা হচ্ছে স্যার কি ব্যাংক? সিডি ব্যাংক। এবি ব্যাংকে জমা রাখলে আমাকে বার্ষিক এত পার্সেন্ট, আর সিডি ব্যাংকে বললে দ্বিমাসিক। তাহলে স্যার 2টার মধ্যে চক্রবৃদ্ধি আছে, কিন্তু 2টার মধ্যে চক্রবৃদ্ধি হলো এখানে এম এর মান হচ্ছে 1 আর এখানে এম এর মান হচ্ছে কত? 6। সো আমি আগেই বলেছিলাম চক্রবৃদ্ধি যদি বার্ষিক হয় আমরা একটা আনবো না। সো আমার প্রশ্ন দিকে এবার আমরা যাই। 5 বছর পর কোন ব্যাংক লাভজনক? 5 বছর পর কোন ব্যাংক লাভজনক? ঠিক আছে স্যার, 5 বছর পর আমাকে বলছে কোন ব্যাংক লাভজনক। আসেন তাহলে স্যার আমরা একই সাথে দেখাই। এদিকে আমরা এবি ব্যাংক দিলাম আর এদিকে দিলাম হচ্ছে কোন ব্যাংক? সিডি ব্যাংক। যেহেতু স্যার আমরা এবি ব্যাংকে আমরা বললাম কি স্যার
চক্রবৃদ্ধি হচ্ছে বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে এম এর মান 1, আমরা চক্রবৃদ্ধি আনবো না, তাহলে এফ বি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, জমা দিচ্ছি কত স্যার? 5 লক্ষ টাকা জমা দিচ্ছি, কত? 5 লক্ষ টাকা। 1 প্লাস আই এর মান স্যার আছে কত? 0.08, আর এন এর মান হচ্ছে কয় বছর? 5 বছর। ঠিক আছে, সিডি ব্যাংকে কি বললো? একই সূত্র, যেহেতু স্যার লেনদেন আপনার একবারই হচ্ছে, এখানে আপনার চক্রবৃদ্ধি আছে, আপনাকে চক্রবৃদ্ধি আনতে হবে এন ইন্টু এম। তাহলে জমা দিচ্ছি হচ্ছে 5 লক্ষ টাকা, জমা দিচ্ছি 5 লক্ষ টাকা। 1 প্লাস আই এর মান হচ্ছে 0.07, দ্বিমাসিক মানে 2 মাস পর পর, 5 ইন্টু 6। আশা করেছেন মানগুলো বসানো বুঝছেন, আশা করি মানগুলো বসানো বুঝছেন। এবার যে যার মতো স্যার আনসারটা আমরা বের করি, যে যার মতো আমরা আনসারটা বের করি স্যার। জমা দিচ্ছি হচ্ছে 5 লক্ষ, 1 প্লাস 0.08 পাওয়ার 5 বছর। ঠিক আছে, তাহলে স্যার আনসারটা আসবে হচ্ছে আপনার এখানে 7,34,000, 7,34,664, 664। আর যদি স্যার আমরা চক্রবৃদ্ধি করি আনি, তাহলে স্যার 0.07 ভাগ 6 প্লাস 1, তাহলে স্যার পাওয়ার হচ্ছে কত? 30। ক্যালকুলেটর অভাব আজকে স্যার খুবই। 0.07 ভাগ 6 প্লাস 1, তাহলে স্যার আপনার এই মানটা আসে হচ্ছে 5 লক্ষ ইন্টু 1.0167, পাওয়ার হচ্ছে কত? 30। ঠিক আছে, তাহলে 1.01167 পাওয়ার 30 ইন্টু 5 লাখ, তাহলে স্যার আপনার আসবে হচ্ছে 7,08,167, 7,08,167। ঠিক আছে স্যার, একটু তাহলে স্যার বার্ষিক চক্রবৃদ্ধি হলো, আমাকে আমার অঙ্কটা বলছে 5 বছর পর কোন ব্যাংক লাভজনক, 5 বছর পর কোন ব্যাংক লাভজনক। ঠিক আছে, দেখেন 5 বছর পর আপনার এবি ব্যাংক হতে পাচ্ছেন আপনি স্যার কত? 7,34,000। 5 বছর পর আপনি সিডি ব্যাংক হতে পাচ্ছেন স্যার কত? 7,08,000। সো আমরা জানি ভবিষ্যতে যত টাকা বেশি পাবো, ভবিষ্যতে যত টাকা বেশি পাবো সেটাই হচ্ছে আমার জন্য লাভজনক। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার এককালীন অঙ্কের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, এবার আমরা যদি একটা মিশ্র পদ্ধতির অঙ্ক যদি স্যার দেখাই, আমরা এখন যদি স্যার একটা মিশ্র পদ্ধতির অঙ্ক দেখাই, একটু দেখবেন। মিস্টার এবি ব্যাংকে প্রতি বছর 2,000, 3,000, 4,000 এবং 5,000 টাকা করে জমা দেন, 5,000 টাকা করে জমা দেন, টাকা করে জমা দেন। ঠিক আছে, 5,000 টাকা করে জমা দেন, সুদের হার 12%, সুদের হার 12%। এইবার স্যার আমরা প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু স্যার অঙ্কটা সম্পর্কে ধারণা নিই। আমার অঙ্কটা স্যার এককালীন অঙ্ক হবে নাকি মিশ্র পদ্ধতি অঙ্ক হবে? এককালীন নাকি মিশ্র পদ্ধতি? অবশ্যই স্যার যেহেতু আমরা একাধিক টাকা দেখলাম, অবশ্যই আমরা ভেবে নিলাম আমার অঙ্কটা হচ্ছে কি মিশ্র পদ্ধতির অঙ্ক। এখন ক নাম্বার প্রশ্নে বলছে প্রতি বছরের শুরুতে জমা দিলে, প্রতি বছরের শুরুতে জমা দিলে, প্রতি বছরের শুরুতে জমা দিলে মেয়াদ শেষে কত টাকা পাবেন? মেয়াদ শেষে কত টাকা পাবেন? মেয়াদ শেষে কত টাকা পাবেন? ঠিক আছে স্যার, আপনাকে বলছে যদি প্রতি বছরের শুরুতে আপনি জমা দেন। সো আমরা জানি স্যার মিশ্র পদ্ধতির অঙ্ক হয়ে থাকলে, মিশ্র পদ্ধতির যদি অঙ্ক হয়ে থাকে
ভবিষ্যৎ মূল্যের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি এন এর মানটা বিপরীত হয়। এন এর মানটা স্যার কি হয়? বিপরীত হয়। এই ক্ষেত্রে শুরু হলে একরকম বিপরীত, শেষে হলে একরকম বিপরীত। একটু স্যার আমরা যদি পিছনে আসি, আমরা পিছনে যদি আসি, দেখেন যদি ভবিষ্যৎ মূল্য অঙ্কের ক্ষেত্রে অঙ্কের মানটা হচ্ছে কি, এন এর মান বিপরীত। বিপরীত বলতে স্যার শুরুতে বললে যত বছরের অঙ্ক তত থেকে নিচে, দেখেন 5 বছর অঙ্ক 5 থেকে, আর শেষে বললে 1 বছর কম হতে, ঠিক আছে? এর মানে আমার অঙ্কটা হচ্ছে শুরুতে। সো আমরা যদি এখন অঙ্ক করি, এফ বি সমান সামেশন পি বি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার কি অ্যান্সার, ঠিক আছে? ওকে, দেখে প্রথমে স্যার জমা দিচ্ছি কত, 2000 জমা দিচ্ছি কত, 2000। 1 প্লাস আই এর মান 0.12, এর মান হচ্ছে কয় বছর, 4 বছর, কারণ আমার অঙ্কটা হচ্ছে 4 বছরের অঙ্ক। এরপর আমি জমা দিচ্ছি কত, 3000। 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে কত বছর, 3 বছর। এরপর জমা দিচ্ছি প্লাস 4000। 1 প্লাস 0.12, এন এর মান 2 বছর। তারপর জমা দিচ্ছি 5000। 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে 1 বছর। স্যার আশা করি আপনারা মানটা বসানো বুঝছেন। একটু দেখবেন, ভবিষ্যৎ মূল্যের বেলায় বলেছিলাম এন এর মানটা বিপরীত, ভবিষ্যৎ মূল্যের বেলায় এন এর মানটা বিপরীত। দেখেন 4, 3, 2 এন্ড 1। যত বছরের অঙ্ক, আমার অঙ্কটা হচ্ছে 4 বছরের অঙ্ক, আমার অঙ্কটা হচ্ছে 4 বছরের অঙ্ক, সেজন্য স্যার যেহেতু শুরুতে বলছে যত বছরের অঙ্ক তত থেকে আরম্ভ করছে, 4, 3, 2, 1। আপনারা নিজেরা নিজেরা স্যার ক্যালকুলেশনে আনসারটা বের করবেন, ঠিক আছে? এখন যদি স্যার আমি বলি আমার অঙ্কটা যদি শেষে হয়, ধরেন খ নাম্বার দিলাম, প্রতি বছরের শেষে জমা দিলে, প্রতি বছরের যদি কিসে জমা দিই, শেষে জমা দিই, মেয়াদ শেষে কত টাকা পাচ্ছেন? প্রতি বছর আমি যদি শেষে জমা দিই আমার অ্যামাউন্টটা কত হবে? এর মানে কি স্যার আমার সেম সূত্র, আমার সূত্রের মধ্যে কোনো প্রবলেম হবে না, সূত্রের মধ্যে কোনো প্রবলেম হবে না, সেম সূত্র। এফ বি সমান সামেশন পি বি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। সবকিছু স্যার একই থাকবে, শুধুমাত্র এই এন এর মানগুলো চেঞ্জ হবে, শুধুমাত্র এন এর মানগুলো চেঞ্জ হবে। এর মানে এন এর মানগুলো স্যার কেমন আসবে? এন এর মান আমি বলেছিলাম যদি শেষে বলে যত বছরের অঙ্ক তত এক কম, মানে কি আপনার 4 বছর অঙ্ক এন এর মান হবে কত, 3, এন মান হবে কত, 2, এন এর মান হবে 1, এন এর মান হবে 0। শুধু একটুকি ডিফারেন্স, অন্য কিছুই না, সেম অঙ্ক, শুধু এন এর মানটা চেঞ্জ হচ্ছে। এর মানে হচ্ছে দেখেন 2000। 1 প্লাস 0.10, এন এর মান হচ্ছে 3, 3000। 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে 2, 4000। 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে 1, 5000। 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে 0। এরপর আপনারা নিজেরা নিজের আনসারটা বের করে নেবেন, ঠিক আছে? স্যার আশা করি আজকে আমাদের যে টপিকসগুলো ছিল, আমরা একটু স্যার যদি প্রথম হতে আসি, আজকে আমাদের যে টপিকসগুলো ছিল, সময় এবং সুদের হার নির্ণয়। সময় এবং সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে স্যার বলেছিলাম দ্বিগুণ হলে রুলসের মাধ্যমে যাব, আর দ্বিগুণ না হলে সাধারণ বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের দিকে যাব। রুলসের মাধ্যমে হলে চক্রবৃদ্ধি যদি হয়ে থাকে রুল 69, চক্রবৃদ্ধি হয়ে থাকলে রুল 69, চক্রবৃদ্ধি না হলে রুল হচ্ছে কি 72। এরপর স্লাইডে আমরা সূত্রগুলো স্যার দেখি, আমরা দুইটা অঙ্ক করার চেষ্টা করিলাম, এখানের মধ্যে চক্রবৃদ্ধি ছিল না, এই জন্য রুল 72 দিয়ে, এখানে চক্রবৃদ্ধি ছিল সেজন্য রুল 69 দিয়ে। এরপরে স্লাইডে আমরা দেখলাম আমার বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ হয় নাই, জমা দিচ্ছি 10,000, হচ্ছে কত, 18,000। এই জন্য স্যার আমরা সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে করলাম। ঠিক একইভাবে আমি জমা দিলাম হচ্ছে 5,000, হচ্ছে কত, 8,000। আমরা স্যার ঠিক একইভাবে সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে। আয়ের মান বের করার ক্ষেত্রে আমরা যদি দেখি, আয়ের মান বের করার ক্ষেত্রে এদিকের পাওয়ারটা আমরা যখন এদিকে আনছি জাস্ট বিপরীত হয়ে গেল 1/10। আর আমরা যখন স্যার এন এর মান আনছি, আমরা যখন স্যার সময়ের মান আনছি, আমরা উপদিকে একটা স্যার কি আনছি, লগ আনছি। লগ আনাতে এন এর মানটা দেখেন সামনে চলে আসছে। এরপর এন এর মান আনার জন্য আমরা লগ এর মান দিয়ে ভাগ হলো। এরপর স্যার আমরা আজকে ইয়া করলাম হচ্ছে সাধারণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি জাতীয় অঙ্ক আছে, এককালীন অঙ্ক আছে, মিশ্র অঙ্ক আছে এবং বার্ষিক ভিত্তি অঙ্ক আছে। এককালীন মানে হচ্ছে ব্যাংকের সাথে শুধুমাত্র লেনদেন হবে একবার, মিশ্র মানে হচ্ছে ব্যাংকের সাথে লেনদেন হবে একাধিকবার, অ্যামাউন্ট হবে
অসমান আন্তঃপ্রবাহ, আর মিশ্র হলে আপনার ব্যাংকের সাথে একাধিকবার লেনদেন হবে কিন্তু আপনার আন্তঃপ্রবাহটা হবে সমপরিমাণ। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানের আন্তঃপ্রবাহ অসমান, এখানের আন্তঃপ্রবাহ হচ্ছে কি স্যার সমান। এটাই হচ্ছে আপনার বেসিক ডিফারেন্স। এরপর আমরা দুইটা স্যার অঙ্ক দিই, এরপর আমরা সূত্রগুলো দেখালাম এককালীন এবং মিশ্র হলে কেমন হবে, একই সূত্র, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে স্যার কি আমরা সামেশন আনছি, শুধু মূল সূত্রগুলোর সাথে কি আনছি সামেশন আনছি। বর্তমান মূল্যের ক্ষেত্রে এন এর মানটা বলেছিলাম সিরিয়াল বসবে, ভবিষ্যৎ মূল্যের বেলায় এন এর মানটা বলছি কি বিপরীত বললাম, ঠিক আছে। শুরু হলে বর্তমান মূল্যের ক্ষেত্রে 0 দিয়ে আরম্ভ হবে, শেষে হলে 1 দিয়ে আরম্ভ হবে। আর বিপরীত হলে মানে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে শুরু বললে যত বছরের অঙ্ক তত থেকে আরম্ভ হবে, আর শেষে বললে 1 বছর কম হতে আরম্ভ হবে, ঠিক আছে। এরপর স্যার আমরা দুইটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। একটা হচ্ছে স্যার আপনার একটা হচ্ছে আমরা এককালীন অঙ্ক দিয়ে স্যার বোঝানোর করলাম, চেষ্টা করলাম ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি ছাড়া, চক্রবৃদ্ধি ছাড়া এবং কি চক্রবৃদ্ধি সহ আমরা দুইটা স্যার অঙ্ক করার করলাম, ঠিক আছে। সাধারণ পদ্ধতি মানে কি এককালীন দিয়ে। এরপর আমরা মিশ্র পদ্ধতি দিয়ে আমরা স্যার ভবিষ্যৎ, আজকে শুধুমাত্র ভবিষ্যৎ মূল্য দেখাইছি। মিশ্র পদ্ধতি দিয়ে স্যার আমরা একটা অঙ্ক দেখালাম, একটা হচ্ছে শুরুতে হলে কেমন, একটা হচ্ছে শেষে হলে কেমন হচ্ছে। শুরুতে মানে বলেছিলাম যত বছরের অঙ্ক, দেখেন যত বছরের অঙ্ক তত থেকে নিচে, যত বছরের অঙ্ক তত থেকে নিচে। আর শেষে বললে স্যার কি বলছি, যত বছরের অঙ্ক 1 কম, 4 বছরের অঙ্ক 3 হতে আরম্ভ হয়েছে, ঠিক আছে। আশা করি স্যার আপনারা সবাই অঙ্কটা বুঝেছেন। আজকে যতদূর যা বুঝাইলাম, আগামী দিন ইনশাল্লাহ আমরা সাধারণ এবং মিশ্র পদ্ধতির বর্তমান মূল্যের অঙ্ক বুঝাবো, এবং হচ্ছে কি সরল সুদের অঙ্ক হবে কেমন এগুলো বুঝাবো। আজকে কমেন্টের আনসার দিতে পারলাম না বলে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।